করে বসে, যেহেতু ভারত আমাদের তিন দিকে আছে। আমরা স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র শাহবাগ থেকে বলতে চাই, ভারতের দিকে আমরা তাকাতে পারি, কিন্তু ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘৃণা করেও আর তাকাবো না। যেই ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেই হাসিনাকে এই বাংলাদেশে ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। খাতা কলমের সম্পর্ক আর জনগণের সম্পর্ক কোনদিন এক হতে পারে না। আমরা ভারতকে স্পষ্ট করে একটা কথা বলি, বাংলাদেশের সাথে যদি প্রতিবেশীর সম্পর্ক আগামীতে তারা দেখতে চায়, তাহলে যে সকল খুনিকে তারা ওই জায়গায় আরামায়েশের স্থাপনা আবাসন দিয়ে রেখেছে, তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে এবং বাংলাদেশের মাটিতেই তাদের এই বিচার হতে হবে। আজকে থেকে 10 মাস আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকিয়ে থাকতো কখন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় স্যাংশন দেয়া হবে, কখন আমেরিকা হস্তক্ষেপ করবে, কখন হাসিনা মারা যাবে, কখন পরের ইলেকশন আসবে, তারপরে তারা মাঠে নামার প্রস্তুতি নিত। কিন্তু যেই ছাত্র জনতা রাজপথে নেমে জীবন দিয়ে এই খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে, তাদের জীবনের এই যে হত্যাগুলো, এগুলোর বিচার হওয়া পূর্ব পর্যন্ত বাংলাদেশে অন্য কোনো কিছু নাম নেয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখে মানায় না। রাজনৈতিক দলগুলো আজকে সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে, আগে সংস্কার নাকি আগে নির্বাচন। মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন, সংস্কার নাকি নির্বাচন, এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে সবার আগে হতে হবে হত্যাকাণ্ডের বিচার। যেই তাপস নানক কাদেরদের প্রত্যক্ষ মদদে এই বাংলাদেশে এই পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, সাতলায় হত্যাকাণ্ড হয়েছে, জুলাইয়ের হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্য কোনো কিছু কখনোই প্রাসঙ্গিক হতে পারে না। সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটি কথাই বলবো, এই যে জেনারেশন, এই জেনারেশনকে ভয় করুন, এই জেনারেশনকে ভয় করুন। যদি এই জেনারেশনের রক্তের উপরে দাঁড়িয়ে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেন, এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিস্ট্রে নামাতে পারে, কুয়েতের ওই ভিসি তার প্রমাণ। আমরা ইনকিলাব মঞ্চকে ধন্যবাদ জানাই যে তারা সকলকে নিয়ে আজকের এই শহীদ মার্চের আয়োজন করেছে। এই মঞ্চের সকল শহীদ পরিবার, সামনে থাকা সকল আহত যোদ্ধাকে সামনে রেখে একটি কথাই বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় লেজিটিমেসি হচ্ছে এই শহীদরা, এই শহীদদের হত্যার বিচার করার পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো কিছুর চিন্তা করে, তাহলে তারা তাদের সারা জীবনের এই রক্তের দায়বদ্ধতা কখনো এড়াতে পারবে না। ইনকিলাব জিন্দাবাদ। সবাই একটু আমরা সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের শহীদ পরিবাররা একটু সুযোগ পায় তাদের কথা বলবার। তো প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই আন্দোলনে আহত সৌরভ ইসলাম ভাইকে। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই আন্দোলনে আহত সৌরভ ইসলামকে। আমি সৌরভ ইসলাম, একজন জুলাই যোদ্ধা। আমি বেশি কিছু বলতে আসিনি, শুধু একজন জুলাই যোদ্ধা হিসেবে বলতে এসেছি আপনাদের সকলের সামনে এবং দেশবাসীকে সকলের সামনে একটা জিনিসই স্পষ্ট করে বলতে চাই, যেই আওয়ামী লীগ, যেই ফ্যাসিস্ট, যেই স্বৈরাচারের গণহত্যা নির্বিচারে গুলি করে আমার মতো সকল আহত ভাইদেরকে এবং বিভিন্ন পরিবারদেরকে শহীদ করে আজকে এই অবস্থানে তারা দেশ থেকে পালিয়েছে, তাদেরকে যদি কোনোভাবে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের গোপনে হোক আর প্রকাশ্যে হোক আর দালালি করে হোক আনার চেষ্টা করে, তবে জেনে রাখুন আমরা আহতরা এখনো মরি নাই। আমাদের এই বোনাস লাইফ দিয়ে আমরা যেহেতু একবার বুকের রক্ত ঢেলে দিয়েছি, আবারও ঢেলে দিয়ে ফ্যাসিস্ট মুক্ত এবং সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আবার মাঠে নামবো।
এবং সেই সাথে আরো জিনিস একটি স্পষ্ট করে বলতে চাই, জুলাই পিলখানা হত্যাকাণ্ড 2009 সালে ঘটে, তারপরে 5ই মে শাপলায় যে গণহত্যা বর্বরচিত হামলা চলে, এই বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা থেকে প্রত্যেকটা মানুষ যখন নিরুপায় হয়েছিল, যখন তাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, সেই মানুষেরা তাদের বাক স্বাধীনতার জন্য, তাদের একটি কথার জন্য বিভিন্নভাবে যখন আন্দোলন করে গিয়েছে এবং গোপনে গোপনে কথা গিয়েছে, আপনাদের সামর্থ্য রেখে আপনাদের জন্যই আমরা আহতরা আজকে পা হারিয়ে, হাত হারিয়ে এবং শহীদ ভাইদের মাধ্যমে এই স্বাধীনতাকে অর্জন করতে পেরেছি। তাহলে এই স্বাধীনতা অর্জন করার পরে স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কাদের? নিশ্চয়ই আমাদের সকলের। আমি আহ্বান করব যে বাংলাদেশের আমাদের নিটোরের মতো জায়গায় পঙ্গু হাসপাতাল, চক্ষু বিজ্ঞান এবং অন্যান্য সকল হাসপাতালে যে সকল আহত ভাইরা রয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা সহ এই আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্ট এদের কোনো দোষর যেন বাংলাদেশের একটি আনাচে কানাচেও থাকতে না পারে, তার জন্য দেশবাসী সকলেই আমাদের পাশে একতাবদ্ধ হয়ে একসাথে মাঠে নামুন ইনশাআল্লাহ। এবং আমি আরেকটি দুঃখের কথা আপনাদের সাথে বলে শেষ করতে চাই যে এই গণ অভ্যুত্থানের 9 মাস হওয়ার পরেও আপনাদের যে সকল ভাইরা, যে সকল শহীদ পরিবারেরা এখনো অসহায় জীবনযাপন করছে, আপনারা সেই তথ্যগুলো তুলে ধরুন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন। বিশেষ করে আমাদের নিটোরে এক ভাই রয়েছে, দীর্ঘ 9 মাস পর তার চিকিৎসার পর ডক্টররা এখন তাকে বলছে কি তার পা কেটে ফেলতে হবে। এটা যদি কেউ মেনে নেয়, এটাকে যদি সুচিকিৎসা বলা হয়, তাহলে আমি সেই দাবিও আপনাদের মাধ্যমে রাখতে চাই। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। দিন শেষে আবারও বলছি, ইনকিলাব মঞ্চ আজকে যেই সমাবেশের ডাক দিয়েছে এবং এত সুন্দর একটা অনুষ্ঠান তারা আয়োজন করেছে, সেজন্য সেই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এবং দিন শেষে আবারও শেষ কথা একটাই, আওয়ামী লীগের রাজনীতি, ফ্যাসিস্টের রাজনীতি, স্বৈরাচারের রাজনীতি বাঙালির একটি জনগণ এখন আর খাবে না, খাবে না, খাবে না, খাবে না। নিষিদ্ধ চাই, করতে হবে, এটাই সময়ের দাবি। ধন্যবাদ সবাইকে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে আপনারা এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে সাথে নিয়ে আমরা 5টা এক বিশাল মিছিল করব ইনশাআল্লাহ। সেই মিছিলে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিব যে বাংলাদেশের জনগণ আপনাদেরকে রায় দিয়ে দিয়েছে, হয় আওয়ামী লীগের বিচার করুন, নয় ক্ষমতা ছাড়ুন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শাপলায় আওয়ামী স্বৈরাচার খুনি দিল্লির দাস হাসিনার হাতে শাহাদাত বরণকারী শহীদ আলামিনের ভাই শফিকুল ইসলামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শফিকুল ইসলাম ভাইকে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদ ইফতির মাকে, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদ ইফতির মাকে। শহীদ ইফতিকে আপনারা হয়তো চিনবেন, যে রিকশায় একটা লাশ, তার মাথায় বুলেট বিদ্ধ হয়ে মগজ বেয়ে বেয়ে পড়ছে। মানে কি নৃশংসতা আওয়ামী ফ্যাসিজম বাংলাদেশের মানুষের উপরে চালিয়েছে, তার অন্যতম উদাহরণ হচ্ছে শহীদ ইফতি। শুধু শহীদ ইফতিকে খুনের দায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদ ইফতির সম্মানিত মাকে। আমি কিন্তু মারা যাই, আমার লাশটা আমার কাছে বসে ছেলেরা আমার ছেলে লাশ মিছিল করছে। এখন আমি বাসায় কালেকশন চাই, আমার ছেলে পাই না, আমার ছেলের সাথে ছিল না। তখন আমি বিষয় একদিকে তো লাশ নিয়ে হেবে রাইতে 19 তারিখে রাতে 7টা বাজে লাশ আমি পুরো 10 সকালে তুলে দিই। তো
তখন মারা যাওয়ার পরে আমি মেডিকেল নিয়েছি। মেডিকেল 20 তারিখে দেওয়ার কথা, যে লাস্ট 21 তারিখে দিতে 2টা বাজে দিছি, বেলা 2টা বাজে লাস্ট দিছি। এখন আমি বাড়ি দিছি গেছি না। এখন আমি এই বিচার চাই, এই আওয়ামী লীগ এই বাংলাদেশের মাটিতে ঢুকতে পারে না। সে আর আওয়ামী লীগের মাটিতে ঢুকতে পারে না। আমার 15 বছরের ছেলে, 16 বছরে পড়ছে, আমার একটাই ছেলে। আমি এই বিচার এখনো পাই নাই। আর সরকারের কোনো অনুদান পাইছি, মাত্র 5 লাখ টাকা পাইছি। সে বাবা কোনো পোষণ করে না, তার বাবারও বাদ দেওয়া লাগছে। যেমন আমি বাসা বাড়ি কাজ করে ছেলে বড় করে বাবারও বাদ দিছি, যাক নিছে বাবা যখন নিছে। এবং আমার ছেলের বিচার চাই, এই আওয়ামী লীগ এই বাংলার মাটিতে যদি পাড়া দেয়, তার জীবনে আমি তার পাশে চাই। হাসিনা হিন্দু, সে হিন্দু না হলে হ্যাঁ মন্ত্রী পাড়া, সে হিন্দুদের সিস্টেম করে, সে তো মুসলমানের কাতারে নেই। সে যে মুসলমান কিন্তু পারছে, কে করছে? সে মুসলমান হিন্দু, হিন্দু তারা হিন্দু নাচে, মুসলমান না। সে একটা সরকারে মানুষের গুলি লড়া দিচ্ছে, আইনের ভিতরে বাইরে থেকে গুলি কেটে গুলি করে মাসে মাথার মজর বের করেছে আমার এক ছেলে। এই বিচার আমি জনগণের চাই, বিচার না হওয়া পর্যন্ত এই সরকার যদি পারা দেয় আমি ফাঁসি চাই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শাপলায় শাহাদাত বরণকারী শহীদ আলামিনের ভাই শফিকুল ইসলাম ভাইকে সংক্ষেপে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি হাফেজ আলামিনের ভাই বলছি। শাপলা চত্বরের ঘটনা তো সবাই জানে, শাপলা চত্বরের বিষয় সবাই জানে, কিন্তু কেউ বলতে পারে নাই। 12 বছর কেউ কথা বলতে পারে নাই। জুলাই আগস্টে পিলখানায় যারা হত্যাকাণ্ড হয়েছে সবাই শহীদ পরিবার, 1 মাস 2 মাস, কেউ 4 দিন 5 দিন পরে বলতে পারছে আমার ভাই নাই, আমার ছেলে নাই। শাপলা চত্বরে যারা চলে গেছে, আমাদের এই জালিম সরকার কাউকে বলতে দেয় নাই। আমি বাড়িতে থাকতে পারি নাই। আমি 15 থেকে 20 জন লাশের ভিতর থেকে ওড়ে নিয়েছি ঢাকা মেডিকেলের মর্গে থেকে। এখানে যে ছিল, যে দেখছে সে বুঝছে, আমি দেখছি। শাপলা চত্বরের যে বিষয়টা হয়েছে, আজও পর্যন্ত যারা দেখছে, যাদের নিহত আহত পরিবার আছে, তাদেরকে কোথাও ওরকমভাবে উপস্থাপনা হয়েছে না। এখন এই সরকারের নির্বাচন দেওয়ার জন্য যদি আসে থাকে তো দিবে, কিন্তু শহীদ পরিবারদের উপরে ভর করে এরা আছে, বর্তমান যারা ডাক্তার ইউনূস সরকার আছে, ওনাদের কাছে আমাদের চাওয়ার কিছু নাই। শহীদ পরিবার যারা আছে তাদেরকে কিচ্ছু দিতে পারবো না। তবে আমরা একটা আশা করতে পারি, এই জালিম সরকারের বিচার, অন্য কোনো কিছু আশা করতে পারি না। এদেশে যেই ক্ষমতা আছে আর যারাই আসবে, আমরা এত কিছু বুঝি না। আমি বুঝি আমার ভাই, আমার আরো যারা শহীদ পরিবার আছে জুলাই পিলখানা, শাপলা চত্বর সহ সমস্ত শহীদ পরিবারদের বিচার হওয়ার আগ পর্যন্ত কোনো নির্বাচন, কোনো কিছু হওয়া যাবে না বাংলাদেশে। একটাই কথা, শাপলা চত্বরে যারা এসেছে তারা ইসলামের কয়েকটা দাবি নিয়ে আসছে, জুলাইয়ে যারা আসছে তারাও কিছু দাবি নিয়ে আসছে, পিলখানায় যারা আসছে তারাও কিছু দাবি নিয়ে আসছে। এখন যারা ক্ষমতা আসবে, যারা আছে, একটাই কথা, সমস্ত শহীদ পরিবারদের বিচার।